হ্যালো এভরিবডি, ম্যাট্রিক্স স্টাডি সেলে আবার সবাইকে ওয়েলকাম। আজকে ম্যাক্রো ইকোনমিক্সের বেসিক বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। আগের আগের একটা ক্লাসে মাইক্রো ইকোনমিক্সের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। এখন ম্যাক্রো ইকোনমিক্সের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো তার আগে দুটো কথা বলে রাখি, যে আগেই বলেছিলাম, আগের ভিডিওগুলো যারা দেখোনি দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে ইকোনমিক্সের মেন দুটো চ্যাপ্টার বা ব্রাঞ্চ বলা যেতে পারে মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো, মাইক্রো অ্যান্ড ম্যাক্রো। মাইক্রো অ্যান্ড ম্যাক্রো এই কথা দুটো আগের ভিডিওতেই দেওয়া রয়েছে, দেখে নিও, যেখানে মাইক্রো ইকোনমিক্সের বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। কথা দুটো কয়েন করেছিলেন র্যাগনার ফ্রিস। র্যাগনার ফ্রিস এই ফার্স্ট টাইম এই ওয়ার্ড দুটো কয়েন করেছিলেন বা ইউজ করেছিলেন। তো চলো এবার ম্যাক্রো ইকোনমিক্সের বেসিক কনসেপ্ট আলোচনা করা যাক। ম্যাক্রো ইকোনমিক্স ডেফিনেশনটা দেখে নিই আমরা। Macroeconomics is a branch of economics dealing with the performance, structure, behavior, and decision making of an economy as a whole. Example, a nation or country. কি বলেছে? অ্যান ইকোনমি অ্যাজ এ হোল। যদি আমরা ইন্ডিয়ার কথা বলি, পুরো ইন্ডিয়ার ইকোনমিটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি, পুরো হোল ইন্ডিয়ার ইকোনমি। তার মধ্যে 28 স্টেটস রয়েছে আর 8 ইউটি রয়েছে। 28 স্টেটস রয়েছে আর 8 ইউটি রয়েছে। তো সবাইকে মিলিয়ে যে ইকোনমিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি। এবার কী কী বলেছে? ব্রাঞ্চ অফ ইকোনমিক্স ডিলিং উইথ পারফরমেন্স, ইকোনমির পারফরমেন্স, স্ট্রাকচার, ইকোনমিক স্ট্রাকচার, বিহেভিয়ার, কীভাবে ইকোনমি বিহেভ করছে, ডিসিশন মেকিং, কী কী ডিসিশন নেওয়া হয়েছে, ডিসিশন মানে ফিসকাল পলিসি আসবে, মনিটারি পলিসি আসবে, এটসেট্রা এটসেট্রা, বোঝাবো সব। ওকে, এই হচ্ছে ম্যাক্রো ইকোনমিক, পুরো ইকোনমিক যা কন্ডিশন সেটাই বোঝা যায়। এরপর ম্যাক্রো ইকোনমিক থিওরি, কী কী থিওরি রয়েছে? প্রায় 6টা থিওরি রয়েছে। থিওরি অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট, থিওরি অফ জেনারেল প্রাইস লেভেল, থিওরি অফ মানি অ্যান্ড ব্যাঙ্কিং, থিওরি অফ পাবলিক ফিনান্স, থিওরি অফ ইন্টারন্যাশনাল ট্রেড, থিওরি অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এগুলো কি নেক্সট স্লাইডে ডিটেলসে বোঝাচ্ছি। চলো, আশা করছি এই অবধি বোঝা গিয়েছে। নেক্সট স্লাইডে যাওয়া যাক। ম্যাক্রো ইকোনমিক থিওরি, আগের স্লাইডে যে 6টা ম্যাক্রো ইকোনমিক থিওরি দেখালাম বা বললাম, সেটা এখানে একটু ডিটেলসে, একদম ডিটেলসে তো যাওয়া যাবে না, তাই একটু ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। কী আছে? ফার্স্ট, থিওরি অফ ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্ট। ইনকাম, ফার্স্ট আছে ইনকাম। ইনকামে কী আছে? ন্যাশনাল ইনকাম। আমাদের যদি বলা যায় ইন্ডিয়ার টোটাল ন্যাশনাল ইনকাম, ইন্ডিয়ার টোটাল ইনকাম কী কী আছে? তার মধ্যে জিডিপি আসবে, জিএনপি আসবে, এনডিপি আসবে, এনএনপি আসবে, আরও এটসেট্রা অনেক কিছু আসবে। জিডিপি মানে গ্রস ডোমেস্টিক প্রাইস, সরি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এনডিপি নেট ডোমেস্টিক প্রোডাক্ট, আর এনএনপি নেট ন্যাশনাল প্রোডাক্ট। এগুলো সব যখন সবই বোঝাবো এগুলো যখন আরও এই চ্যাপ্টার নিয়ে যখন পড়াবো, যখন ক্লাস দেবো, প্রোভাইড করবো, সেগুলোতে ডিটেলসে বোঝাবো। এরপর রয়েছে এমপ্লয়মেন্ট অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, দুটো আলাদা অপোজিট ওয়ার্ড। এমপ্লয়মেন্ট যদি বাড়ে তাহলে আনএমপ্লয়মেন্ট কমবে, এমপ্লয়মেন্ট যদি কমে তাহলে আনএমপ্লয়মেন্ট বাড়বে। এটাই, সেইটার ওপরেই ইনকাম অ্যান্ড এমপ্লয়মেন্টের একটা থিওরি রয়েছে। এরপর নেক্সট থিওরি যাই, থিওরি অফ জেনারেল প্রাইস লেভেল। জেনারেল প্রাইস লেভেল মাইক্রো ইকোনমিক্সে আমরা পড়েছি যে মার্কেট প্রাইস আমরা পড়েছি। সেই মার্কেট প্রাইস একসঙ্গে ডিটারমিনেশন হয়ে টোটাল কান্ট্রির জেনারেল প্রাইস ডিটারমিনেশন হয়। যেমন সাপোজ যদি ধরা যায় যে পেট্রোল ডিজেলের দাম, পুরো কান্ট্রি ওয়াইজ একটা দাম রয়েছে, একটা লেভেল রয়েছে, সেটাই বিভিন্ন প্রোডাক্টের, সব প্রোডাক্টের বলাই যেতে পারে। কী দেওয়া রয়েছে? হাইপোথেটিক্যাল মেজার ওভারঅল প্রাইসেস অফ গুডস অ্যান্ড সার্ভিসেস ইন অ্যান ইকোনমি হোল, অ্যান্ড অলসো অ্যাবাউট ইনফ্লেশন, ডিফ্লেশন, স্ট্যাগফ্লেশন, বিজনেস সাইকেল এটসেট্রা। তো এই ওয়ার্ডগুলো একটু বুঝিয়ে দিই, খুব ভাইটাল ওয়ার্ড। কম্পিটিটিভ এক্সামে ভীষণভাবে আসে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে কোশ্চেন ভীষণভাবে আসে। একটু বুঝিয়ে দিই কী কী হয়। জেনারেল প্রাইস লেভেল তো বললাম, যে একটা কান্ট্রির বিভিন্ন প্রোডাক্টের বা কোনো একটা প্রোডাক্টের পুরো কান্ট্রি জুড়ে কোন লেভেলে প্রাইস রয়েছে, সেটাই জেনারেল প্রাইস লেভেল। এবার ইনফ্লেশন, প্রাইস লেভেল যখন কন্টিনিউয়াসলি বাড়তে থাকে একটা লং টার্মে যখন প্রাইস লেভেল কন্টিনিউয়াসলি ইনক্রিজ করে তাকে ইনফ্লেশন বলা হয়। ডিফ্লেশন তার বিপরীত, যখন প্রাইস লেভেল কমতে থাকে তাকে ডিফ্লেশন বলা হয়। স্ট্যাগফ্লেশন এটা একটা
ইম্পর্টেন্ট ওয়ার্ড বলা যেতে পারে। স্ট্যাগফ্লেশনটা কী জিনিস? যখন প্রাইস লেভেল বাড়বে, প্রাইস লেভেল কেন বাড়ে, অনেক অনেক কিছু কজের ওপরে ডিপেন্ড করে। সাপোজ প্রোডাকশান কস্ট বাড়লো, প্রোডাকশান কোনো একটা কমোডিটি প্রোডাকশান কস্ট বাড়লো, কনজিউমারের ইনকাম বাড়লো, কনজিউমারের ইনকাম বাড়লো, কনজিউমারের ইনকাম বাড়লে কী করবে সে? আরও তার পারচেজিং পাওয়ার প্যারিটি, পিপিপি, পারচেজিং পাওয়ার প্যারিটি বাড়বে, তার প্রোডাক্ট বা পারচেজ করার ক্ষমতা বাড়বে। সেই পারচেজ করার ক্ষমতা বাড়লে, পারচেজিং পাওয়ার প্যারিটি ইনক্রিজ করলে, কখন ইনক্রিজ করবে? যখন কনজিউমারের আয় বাড়বে বা ইনকাম বাড়বে, যখন কনজিউমারের ইনকাম বাড়বে। সেই ইনকাম বাড়ার সঙ্গে সঙ্গে পারচেজিং পাওয়ার প্যারিটি বাড়বে। তখন প্রোডাক্ট, তার যখন পারচেজিং পাওয়ার বাড়লো, তখন সে কোনো একটা দ্রব্যের জন্য বা কোনো একটা প্রোডাক্ট বা গুডসের জন্য বেশি পয়সা দিতে চাইবে। যদি একটা পেন কেনার জন্য সে আগে 5 টাকা দিত, যখন তার ইনকাম বাড়ছে সে ওই পেনটা কেনার জন্য 10 টাকা দিতে রাজি আছে। তখন ইকোনমিতে বা মার্কেটে প্রাইসটা বাড়ে। এই প্রাইসটা যখন লং টার্মে বাড়তে থাকে তাকে ইনফ্লেশন বলা হয়। এবার যদি ইনকাম না বাড়ে, ইনকাম বাড়ছে না, কনস্ট্যান্ট আছে, ইনকাম বাড়ছে না, কনস্ট্যান্ট আছে বা কমছে, কিন্তু প্রাইস যদি বাড়ে, ইনকাম বাড় ইনকাম কম আছে বা ইনকাম ঠিক আছে, কনস্ট্যান্ট আছে, বা ইনকাম কমছে, বাট প্রাইস লেভেল যদি বাড়ে, পারচেজিং পাওয়ার প্যারিটি তো বাড়ছে না, পিপিপি যদি দেখা যায় পারচেজিং পাওয়ার প্যারিটি তো কমছে, ইনকাম তো, কিন্তু প্রোডাক্টের বা কমোডিটিসের দাম বাড়তে আছে, তখন দাম বাড়তে আছে, সেইটাই হচ্ছে স্ট্যাগফ্লেশন। যেমন এক্সাম্পল যদি দেওয়া যায় স্ট্যাগফ্লেশনের, কারেন্ট সিচুয়েশান, লকডাউনের পর বা লকডাউন চলছে বা এখন ইকোনমিতে একটু রেস্ট্রিকশান চলছে যাতে করোনাকে দূর করা যায়, কিন্তু সেই মুহূর্তে মানুষের ইনকাম ইনকাম হচ্ছে না, কিন্তু প্রোডাক্টের দাম হু হু করে বাড়ছে। সেটাই হচ্ছে স্ট্যাগফ্লেশন, কারেন্ট সিচুয়েশান। এই বুঝিয়ে দিলাম। এরপরে থিওরি অফ মানি অ্যান্ড ব্যাঙ্কিং, মানিটারি পলিসি, ইকোনমি, ডিমান্ড, সাপ্লাই, মানি, ব্যাঙ্কিং সিস্টেম। কী কী বলেছে? মানিটারি পলিসি কে ইউজ করে, একটু জাস্ট ইনফরমেশান দিয়ে দিই। মানিটারি পলিসি আমাদের সেন্ট্রাল ব্যাঙ্ক বা যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে আরবিআই। মানিটারি পলিসি কী করে না, ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অফ মানি, আমাদের ইকোনমিতে মানি সাপ্লাই ইনক্রিজ ডিক্রিজ সব কে করবে? আরবিআই করবে। ব্যাঙ্কিং সিস্টেম, সেন্ট্রাল ব্যাঙ্ক বা কমার্শিয়াল ব্যাঙ্ক, যেমন প্রত্যেকটা এসবিআই থেকে শুরু করে এসবিআই, ইউবিআই, পিএনবি, যত ব্যাঙ্ক রয়েছে সব কমার্শিয়াল ব্যাঙ্ক। যেমন এক্সাম্পল হিসেবে দেওয়া যেতে পারে তোমার আইসিআইসিআই, অ্যাক্সিস, এইচডিএফসি, এগুলো কমার্শিয়াল ব্যাঙ্ক। আর সেন্ট্রাল ব্যাঙ্ক কি? একটাই সেন্ট্রাল ব্যাঙ্ক, সেটা হচ্ছে আরবিআই। তো আরবিআই মানিটারি পলিসি ইউজ করবে বা ইমপ্লিমেন্ট করবে। ব্যাঙ্কিং সিস্টেম বললাম। এই ব্যাঙ্কিং সিস্টেম ছাড়াও ডিমান্ড অ্যান্ড সাপ্লাই, মার্কেটে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আরেকজন করে থাকে, এনবিএফআই, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েটারিজ। সেগুলো কি? শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডস, এটসেট্রা। এগুলোই আমরা যে ফিক্সড ডিপোজিট করি বা মিউচুয়াল ফান্ডে বা বিভিন্ন শেয়ার মার্কেটে যে ইনভেস্টমেন্ট করি, এই যেমন বিভিন্ন অ্যাড দেখায়, policybazaar.com বলতে পারো, বা আইসিআইসিআই ব্যাঙ্কের বা এইচডিএফসি ব্যাঙ্কে বা এসবিআই ব্যাঙ্কে বিভিন্ন মিউচুয়াল ফান্ডস রয়েছে। সেই মিউচুয়াল ফান্ডসে যে ইনভেস্টমেন্ট হয় সেটা হচ্ছে নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েটারিজ। এটা কে কন্ট্রোল করে? এগুলো সব বলবো। এটা কন্ট্রোল করে আরবিআই এর একটা ডিপার্টমেন্ট রয়েছে যাকে সেবি বলা হয়, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সেবি হচ্ছে এই এনবিএফআইকে কন্ট্রোল করে। এগুলো ডিসকাস করবো আরও। তাহলে এটুকুই জাস্ট জেনে রাখো যে ডিমান্ড সাপ্লাই মানি ব্যাঙ্কিং, মানি থিওরি দিয়ে মানিটারি পলিসি অ্যান্ড ইকোনমি, ডিমান্ড সাপ্লাই মানি, ব্যাঙ্কিং সিস্টেম। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। থিওরি অফ পাবলিক ফিনান্স। আগেরটায় মানিটারি পলিসি বা মানিটারি ফিনান্স দেখেছিলাম। পাবলিক ফিনান্স কে করে বলেছি? মানিটারি পলিসি করে আরবিআই। আর পাবলিক ফিনান্স, এই ফিসকাল পলিসি কে করে? মানিটারি পলিসি আরবিআই হলে ফিসকাল পলিসি হচ্ছে আমাদের মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে ফিসকাল পলিসি ইমপ্লিমেন্ট করে। আর কী কী রয়েছে? ট্যাক্সেশন সিস্টেম তো জানি, ট্যাক্স, ইনকাম ট্যাক্স থেকে শুরু করে। আর দুটো আছে, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে এখন শুধুমাত্র জিএসটি আছে। ডিরেক্ট ট্যাক্সের মধ্যে ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, এটসেট্রা। ডিরেক্ট ট্যাক্স। এবার আর কি রয়েছে? গভর্নমেন্ট বাজেট আমরা জানি
প্রত্যেক বছর ফেব্রুয়ারির ফার্স্ট উইকে গভর্নমেন্ট বাজেট পেশ করা হয় বা গভর্নমেন্ট বাজেট শোনানো হয়। আর কী রয়েছে, গভর্নমেন্ট ইনকাম এক্সপেন্ডিচার, গভর্নমেন্টের ইনকাম ট্যাক্স থেকে ইনকাম হয়, আর তার সঙ্গে এক্সপেন্ডিচার, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মানে বিভিন্ন, এই যে ধরো ভ্যাকসিনের জন্য এক্সপেন্ড করছে, কোথাও হসপিটাল করবে, কোথাও স্কুল করবে, কোথাও কলেজ করবে, কোথাও রাস্তাঘাট নির্মাণ করবে, এগুলোর মাধ্যমে গভর্নমেন্টের এক্সপেন্ডিচার হয়। এই হচ্ছে ফিসকাল পলিসি, থিওরি অফ পাবলিক ফিনান্স, আর কিছুই নেই। থিওরি অফ ইন্টারন্যাশনাল ট্রেড, ইন্টারন্যাশনাল ট্রেডের মধ্যে কী কী রয়েছে দেখে নিই। ইন্টারন্যাশনাল ইকোনমিক্স বলা হয় এক্সপোর্ট, ইম্পোর্ট, এক্সিম পলিসি, ট্যারিফ অ্যান্ড কোটা। এক্সিম পলিসি মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ান গভর্নমেন্ট এক্সিম পলিসি অ্যাপ্লাই করে, এক্সপোর্ট ইম্পোর্ট পলিসি, এটাকে এক্সিম পলিসি বলা হয় শর্টে। তো তার মধ্যে ট্যারিফ অ্যান্ড কোটা, এটা একটা ওয়ান টাইপ অফ, বা এগুলো হচ্ছে ট্যাক্স। ট্যারিফ অ্যান্ড কোটা, আমাদের দেশে বিদেশি কোম্পানি, সাপোজ যে কোনো রোলেক্স বলো, রোডস্টারের পোশাক বলো, বা লরিয়াল প্যারিসের কসমেটিক বলো, বা ল্যাকমির কসমেটিক বলো, এগুলো ওপরে একটা ওয়ান টাইপ অফ ট্যাক্স ইম্পোজ করা হয়। কারণ কি, এই যে প্রোডাক্টগুলো রয়েছে বিভিন্ন বিদেশি কোম্পানি, পুমা হোক, নাইক হোক, এটসেট্রা, এই কোম্পানিগুলোর প্রোডাক্ট যখন ইন্ডিয়াতে আসছে, তাতে কী হচ্ছে, আমাদের যে হোম প্রোডাক্ট, হোম প্রোডাক্টের থেকে কোয়ালিটিতে খুব বেশি হয়, কোয়ালিটি খুব বেশি হয় হোম প্রোডাক্টের থেকে। তো সেই প্রোডাক্টের থেকে এই হোম প্রোডাক্টকে বাঁচানোর জন্য, সেই প্রোডাক্টের থেকে হোম প্রোডাক্টে, সাপোজ পুমার জুতো আর আমাদের সিলেদার্সের জুতো, তো পুমার জুতো থেকে সিলেদার্সের জুতোকে বাঁচানোর জন্য এই পুমার জুতোর ওপরে একটা এক্সট্রা ট্যাক্স ইম্পোজ করা হয়, যার জন্য আমাদের দেশে বিদেশি কোম্পানির জিনিসগুলোর খুব হাই দাম হয়। কারণটাই একটাই, ট্যাক্স ইম্পোজ করা হয় বেশি পরিমাণে, আর যাতে হোম প্রোডাক্টগুলোকে সেফটি দেওয়া যায়, ওদেরকে সেফ জোনে রাখা যায়, যাতে কম্পিটিশন করতে পারে। কারণ এই প্রোডাক্টগুলোর দাম বেশি হলে যাদের এই প্রোডাক্ট কেনার ক্ষমতা নেই তারা হোম প্রোডাক্ট কিনবে, যাদের ক্ষমতা আছে তারা এক্সট্রা ট্যাক্স দিয়ে কিনবে। এই হচ্ছে ফ্যাক্ট, আর কিছুই না। তো সেটা হচ্ছে ট্যারিফ অ্যান্ড কোটা। এরপর রয়েছে ব্যালেন্স অফ পেমেন্ট। ব্যালেন্স অফ পেমেন্ট মানে হচ্ছে আমাদের গভর্নমেন্টের যদি এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট করা হয়, সেটাই হচ্ছে ইকুয়ালস টু বিওপি। এবার এটা কখনো পজিটিভ হয়, কখনো নেগেটিভ হয়। পজিটিভ হলে রেভিনিউ হলো, আর নেগেটিভ হলে ডেফিসিট হলো। এগুলো কখন হয়, কেন হয়, রেভিনিউ হলে কী করবে, ডেফিসিট হলে কী হবে, কী করতে হবে, যখন ডেফিসিট মানে ইম্পোর্ট বেশি এক্সপোর্ট কম, ডেফিসিট হলে কী করবে, রেভিনিউ হলে কী করবে, কেন হচ্ছে, সেগুলো কিওর করা বা মেজার করা, সেগুলো যাতে অ্যাভয়েড করা যায় বা এগুলো দূর করতে হবে, ডেফিসিটটা কমিয়ে রেভিনিউ করতে হবে। বিভিন্ন রকম পলিসি রয়েছে, যখন ইন্টারন্যাশনাল ট্রেড পড়াবো তখন বুঝতে পারবে। এরপর আরেকটা টার্ম রয়েছে ফরেক্স রেট। একটু কী বলা যায়, একটু অন্যরকমভাবে দিয়েছি, ধাঁধার মতো। ফরেক্স রেট, অ্যাকচুয়ালি ফরেক্স রেট মানে ফরেন এক্সচেঞ্জ রেট, কারেন্সি। ইন্ডিয়ান কারেন্সি ইকুয়ালস টু ডলার, কত প্রায় ধরতে গেলে 75 ইকুয়ালস টু 1, এই যে রেটটা, এটাই হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেট। $1 ইকুয়ালস টু 75 রুপিস, এইটাই হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেট। এটা কে ডিটারমিন করবে, দুটো হয়, একটা ফ্লেক্সিবল, একটা ফিক্সড। ফিক্সডটা গভর্নমেন্ট ডিটারমিন করবে, ফ্লেক্সিবলটা হচ্ছে মার্কেট ডিমান্ড সাপ্লাই, যেটা মাইক্রোতে বুঝেছিলাম, মাইক্রো ভিডিওটা দেখে নাও কীভাবে একটা জিনিসের প্রাইস ডিটারমিনেশন। সেরকম মার্কেটের ডিমান্ড সাপ্লাইয়ের কাছে $1 একটা কমোডিটি, তার প্রাইস ডিটারমিন হবে মার্কেটে, ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ডলারের ডিমান্ড আর ডলারের সাপ্লাই দিয়ে ডলারের হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেট ডিটারমিন্ড হবে, সেটাকে ফরেক্স রেট বলা হয়। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এরপর নিচে নেক্সট আছে থিওরি অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মানে নেশনস, একটা নেশনসের গ্রোথ আর ডেভেলপমেন্টের ডিফারেন্স আছে। দুটো কি একই? তোমাদের মনে হবে হয়তো দুটো একই, না। গ্রোথ আর ডেভেলপমেন্ট দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। গ্রোথ মানে জাস্ট অনলি ইনক্রিজ, অনলি ইনক্রিজ মানে অনলি জিডিপি বাড়বে, ইনকাম বাড়বে, ন্যাশনাল ইনকাম বাড়বে, এসব। আর ডেভেলপমেন্ট মিন্স জিডিপি তো বাড়বেই, তার সঙ্গে কি বাড়বে, আনএমপ্লয়মেন্ট কমবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট বাড়বে, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা বাড়বে, লিটারেসি রেট সেটা বাড়বে, হেলথ ইন্ডেক্স সেটা বাড়বে। এই বিভিন্ন যে সোশ্যাল ফ্যাক্টর বলা যায়, এগুলো হচ্ছে ডেভেলপমেন্টের ফ্যাক্টর। তখনই গ্রোথ হওয়ার সঙ্গে সঙ্গে যদি এই ফ্যাক্টরগুলোও বাড়ে, তাহলে তখনই ডেভেলপমেন্ট হবে। এই হচ্ছে ব্যাপার। ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেমন ধরো, ইন্ডিয়া সিক্সথ লার্জেস্ট ইকোনমি ইন ওয়ার্ল্ড, যেটা আইএমএফের একটা ডেটা ওয়াইজ সিক্সথ লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড। বাট আবার ইউএনডিপির ডেটা ওয়াইজ 131/1
আউট অফ 189, 131 আউট অফ 189 কিসে? এটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, HDI, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 131 র্যাঙ্ক করেছে। তাহলে কতটা নিচে? এটা যত উপরে থাকবে, যত একের দিকে থাকবে, তার HDI বেশি। HDI আমরা কীভাবে মেজার করবো? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স মেনলি তিনটে: এডুকেশন, লাইফ এক্সপেক্টেন্সি রেট আর পার ক্যাপিটা ইনকাম। এই তিনটের ওপর কী বলা যায়, মেজার করা হয়। এগুলো পড়বো যখন ডেভেলপমেন্ট ইকোনমিক্স পড়বো, তখন HDI কীভাবে মেজার করা হয় সেটা বোঝাবো। তো আজকে সিক্স লার্জেস্ট ইকোনমি জিডিপিতে সিক্স লার্জেস্ট 2024-এ 2024-এ এটা ফিফথ হবে, আর 2030-র কাছাকাছিতে এটা ফোর্থ লার্জেস্ট হবে। তো এই লার্জেস্ট ইকোনমি হয়ে কি লাভ আছে খুব একটা? বরং তার থেকে বেটার হয় না এই ডিজিটে ইমপ্রুভ করা, HDI-তে ইমপ্রুভ করা, তবেই তো ডেভেলপমেন্ট হবে। এটাই হচ্ছে মেনলি ডেভেলপমেন্ট। এটা শুধুমাত্র গ্রোথ হচ্ছে, এই ব্যাপারটা যত উপরের দিকে যাচ্ছে এটা গ্রোথ, এটা ডেভেলপমেন্ট নয়, এটা গ্রোথ হচ্ছে। আর ডেভেলপমেন্ট হবে যখন HDI বা আরও জেন্ডার ইকুয়ালিটি আসবে, পার ক্যাপিটা ইনকাম হাই হবে, ওয়েলথ ডিস্ট্রিবিউশন সেম হবে, তারপরে মানে লিটারেসি রেট আপলিফমেন্ট হবে, বিভিন্ন রকম যেগুলো রয়েছে। তো তারপরে পলিউশন কমবে, যেখানে পলিউটেড ফ্রি এরিয়া হবে, এসব বিভিন্ন রকম ডিপেন্ড করে। এই হচ্ছে ফ্যাক্ট। ওকে, এবার নেক্সট চলো, ইকোনমিক রিফর্মস আমরা পড়বো। যে 1990 থেকে 91 এই টাইমে আমাদের ইন্ডিয়াতে ইকোনমিক রিফর্মস হয়েছিল। এটা একটা গ্রোথ আর ডেভেলপমেন্টের থিওরি। ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড হবে, এটা অ্যান্ড এনভায়রনমেন্ট। ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে এনভায়রনমেন্টের সঙ্গে রিলেশন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এখানে একটা পয়েন্ট দিয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ক্লাইমেট চেঞ্জ, বিভিন্ন রকম জিনিস আছে। এই ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে কিন্তু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু সেটা ডেভেলপমেন্ট হলো না বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট হলো না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট কি না বলে দিই, আমরা যখন ডেভেলপমেন্ট করবো বা গ্রোথ হবে, সেই গ্রোথটা যখন লং রানে হলো, তাহলে সেটা ডেভেলপমেন্ট। গ্রোথ যখন লং রানে হলো, সেটা ডেভেলপমেন্ট। এবার এই ডেভেলপমেন্ট হওয়ার কারণে যদি এনভায়রনমেন্টের কোনো ক্ষতি না হয়, বা যতটা সম্ভব ক্ষতি বা ডিগ্রেডেশন মিনিমাম হলো, অ্যাজ ওয়েল অ্যাজ যে ডেভেলপমেন্টটা হবে সেটা ফিউচারেও যেন আমার কাজে লাগে, সেটাই হচ্ছে এনভায়রনমেন্টাল একটা পলিসি। আর সেটাকেই বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট। অ্যাজ ওয়েল অ্যাজ গ্রোথটা লং টার্মে হবে, এখন যেটা প্রোডাকশান করবে বা যেটা ডেভেলপমেন্ট হবে সেটা ফিউচারেও কাজে আসবে। যেমন এক্সাম্পল হিসেবে যদি দেখা যায়, আমাদের কেরালায় অক্সিজেন প্ল্যান্ট তৈরি হয়েছে 2019-20 2019-20 অক্সিজেন প্ল্যান্ট তৈরি হওয়ার কারণে সেই অক্সিজেন বলতে গেলে 50 বছর মিনিমাম, একটা ধরলাম অ্যাপ্রক্সিমেট বা একটা প্রেডিকশন করলো 50 বছর, আগামী 50 বছর অক্সিজেন উৎপাদন করবে। তো অক্সিজেন যদি উৎপাদন করে, নিশ্চয়ই সেটা পরিবেশের ক্ষতি হবে না, বরং পরিবেশের লাভ। তো সেটা হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। ওকে, এই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট স্লাইডে যাওয়া যাক। ইম্পর্টেন্স অফ ম্যাক্রো ইকোনমিক্স। তো কী আছে? ফাংশন অফ এন ইকোনমি, একটা ইকোনমির ফাংশন। ফর্মুলেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন ইকোনমিক্স পলিসি, বলেছি মানিটারি পলিসি কে করবে? RBI। আর ফিসকাল পলিসি সেন্ট্রাল গভর্নমেন্ট করবে। কন্ট্রোলিং ইকোনমিক ফ্লাকচুয়েশন কী আছে? প্রাইস লেভেল বেড়ে যাওয়া, মানে ইনফ্লেশন, স্ট্যাগফ্লেশন, ডিফ্লেশন। তারপরে হচ্ছে কোনোভাবে কোথাও দুর্ভিক্ষ দেখা দিয়েছে, বিভিন্ন রকম হতে পারে। এরপর স্টাডি অ্যান্ড ক্যালকুলেশন অফ ন্যাশনাল ইনকাম স্টাডি আর মেজার করা, অ্যানালিসিস করা, এইসব। অ্যানালাইজ নেচার অফ ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের নেচার অ্যানালাইসিস করা, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের মাধ্যমে হয়ে থাকে। এই হচ্ছে ইম্পর্টেন্স। ওকে, নেক্সট স্লাইড। ওকে, শেষ। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, অনেক কিছু ইনফরমেশন দিতে পেরেছি। থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত দেখা। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দেওয়া রয়েছে। আগামী ভিডিও বা আরও ভিডিও পাওয়ার জন্য লাইক করো, সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ।